কালীপদ স্থানীয় বিডিও অফিসের একজন কর্মী। পাশের গ্রামেই থাকে। বাড়ি থেকে অফিস সাইকেলে যাতায়াত করে। আজ সাইকেলটা খারাপ হয়ে যাওয়াতে হেঁটেই অফিসের দিকে রওনা হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে বন্ধু জয়দেবের সঙ্গে দেখা। জয়দেব সাইকেল থামিয়ে জিজ্ঞাসা করে, কি রে, আজ হেঁটে হেঁটে? ওই সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে, দোকানে দিয়েছি। ঠিক আছে, পেছনে বসে পড়, আমি তো ওই দিকেই যাচ্ছি, তুই তোর অফিসের সামনে নেমে পড়িস। কালীপদ সাইকেলের পিছনে বসে পড়ে। দুই বন্ধু কথা বলতে বলতে এগিয়ে চলে। শুনেছিস, মাঝদিয়া রেল বাজারে আজ প্রচুর পদ্মার ইলিশ আমদানি হয়েছে। বেশি আমদানি হলেই মাছ সস্তা হয়ে যায়, এই সুযোগ ছাড়িস না। আজ মাঝদিয়াতেই যাচ্ছি, ইলিশ কেনারও ইচ্ছে আছে। ইলিশ আমদানি হয়েছে আমিও শুনেছি, আমারও কেনার ইচ্ছে আছে। দেখি আজ শনিবার, হাফ ডে অফিস না করলেই নয়। কথা বলতে বলতে অফিসের কাছে আসতেই কালীপদ সাইকেল থেকে নেমে পড়ে। কালীপদ সেদিন কাজের চাপে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি। অফিস থেকে বেরোতে প্রায় বিকেল হয়ে আসে। মাঝদিয়া রেলবাজারে যখন পৌঁছয় তখন প্রায় 5টা। বাজারে পৌঁছে দেখে মাছের বাজার ভিড়ে ঠাসা। যাই হোক, ভিড়ের মধ্যে 1.5 কেজি ওজনের একটা ইলিশ নিয়ে বাজারে অন্যান্য টুকিটাকি জিনিস ও সবজি বাজার করে চূর্ণী নদীর তীরে এসে যখন সে পৌঁছল তখন সন্ধে 7টা। শিবনিবাসের খেয়াঘাটে পৌঁছতেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টিতে খেয়া পারাপার বন্ধ হয়ে গেল। কালীপদ মাঝির ছোট্ট কুঁড়ে ঘরে আশ্রয় নিল। কালীপদর সঙ্গে আরও কয়েকজন যাত্রী ছিল, তাদের বাড়ি শিবনিবাসে। প্রায় আধ ঘন্টা চলল ঝড় বৃষ্টির তাণ্ডব। ঝড় খানিকটা কমে গেলেও বৃষ্টি কিন্তু মুষলধারী হয়েই চলেছে। সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে যেন আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। পাশেই কোথায় একটা বাজ পড়ল। ঝোড়ো হাওয়াতে চূর্ণীর জল ঢেউয়ে উত্তাল। চূর্ণী এখন নতুন সাজে সেজে উঠেছে, যেন ভরা যৌবন ফিরে পেয়েছে। বর্ষাকালে চূর্ণী বৃহৎ আকার নেয়, পার হতে অনেকটাই সময় যায়। নৌকো চালানো যাবে না, এ জোরো হাওয়ার মিষ্টিটা একটু কমলেই আমি নৌকো ছাড়বো, এখন চালানো যাবে না। বৃষ্টি যখন থামল তখন রাত 8টা বেজে গেছে। তবুও টিপ 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 বৃষ্টি হয়েই চলেছে। কালীপদর কাছে ছাতা নেই, ভিজে ভিজেই তাকে বাড়ি ফিরতে হবে। কালীপদ ভিজতে ভিজতে চূর্ণী নদী পার হয়ে হাঁটতে শুরু করে। অন্যান্য যাত্রীরা শিবনিবাসে, তারা যে যার রাস্তায় হাঁটা দিল। লোকগুলো চলে যাওয়ার পর কালীপদ একা হয়ে যাওয়াতে বেশ ভয় পেয়ে গেল। ভয় কাটিয়ে হাঁটতে শুরু করল। ভাবল, এই দুর্যোগের রাতে 2 কিলোমিটার পথ কাদা জল ভেঙে বাড়ি পৌঁছতে রাত প্রায় 10টা হয়ে যাবে। ভাবতে ভাবতেই কালীপদ বাড়ির দিকে চলল। শিবনিবাস মন্দির চত্বর পেরিয়ে আমবাগানে প্রবেশ করল। বাগানের ভেতর প্রবেশ করতেই মনে হলো অন্ধকারটা যেন আরো গভীর হয়ে এলো। মাঝে মধ্যে শিরশিরে ঠান্ডা হালকা হাওয়া বইছে। চারদিক শুনশান, কোথাও কোনো সারা শব্দ নেই। ঘন অন্ধকারে জোনাকির পোকার আলো ছাড়া আর কিছুই দেখা যায় না। সাহস নিয়ে কালীপদ এগিয়ে চলেছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর মূর্তি কালীপদর সামনে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে কালীপদর শরীরের ওপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল।
এই দমকা হাওয়া আর ভয়ঙ্কর মূর্তি দেখে কালীপদর গাটা ছমছম করে উঠল। শরীরটা ঠান্ডা হয়ে এলো, শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল, ভয়ে শরীরটা কাঁপতে শুরু করলো। এই পরিস্থিতিতে সে আর হাঁটতে সাহস পায় না, সেখানেই দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনটাকে শক্ত করে আবার হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর দেখে চারিদিকে শুধু বাঁশের ঝাড়। ভয় পেয়ে ওখানে থেমে যায়। চারদিকে তাকিয়ে ভাবে, এখানে এত বাঁশ গাছ এলো কোথা থেকে? দমকা হাওয়াতে বাঁশ গাছের ক্যাঁচ কুঁচ আওয়াজের সঙ্গে শুনতে পায় দূর থেকে ধেয়ে আসছে জোর একটা শোঁ শোঁ শব্দ। কালীপদ বুঝতে পারে সে পথ হারিয়ে ফেলেছে। ক্লান্ত শরীরে চোখ দুটো বন্ধ করে বসে পড়ে আর ভাবে কোনো অশুভ শক্তির কবলে পড়েনি তো। মনে ধন্দ লাগে, কিন্তু বাড়িতে তো পৌঁছতে হবে। কিছুক্ষণ পর চোখ খুলে ওই বাঁশ বাগানের মধ্যেই আবার হাঁটতে শুরু করে। একটু হাঁটতেই দেখে সাদা কাপড়ে আপাদ মস্তক ঢাকা একদল ছায়ামূর্তি তার আগে আগে হাঁটছে, আর পিছন থেকে কে যেন নাকি সুরে বলছে, নাকি সুরের কথা কয়েকবার শোনার পর কালীপদ বুঝতে পারে সে মেছো ভূতের কবলে পড়েছে। মাথাটা বনবন করে ঘুরছে, বমি বমি পাচ্ছে, শরীর অসাড় হয়ে আসছে। ওখানেই কালীপদ চোখ বন্ধ করে বসে পড়ে আর ভাবে এটাই হয়তো তার জীবনের শেষ দিন। কিছুক্ষণ পর মাছের ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ভগবান রামের নাম স্মরণ করতে শুরু করে আর আবার হাঁটতে শুরু করে। একটু হাঁটতেই দেখে সেই বাঁশ বাগান আর নেই। সে এখন আম বাগানের মধ্যে দিয়েই হাঁটছে। এখন পরিষ্কার সব দেখা যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখে সাদা কাপড়ে আপাদ মস্তক ঢাকা শরীরে একদল ছায়ামূর্তি মাছের ব্যাগটাকে ঘিরে রয়েছে। কালীপদর সামনে আর কেউ নেই, এখন পরিষ্কার সব দেখা যাচ্ছে। আর দেরি না করে ওখান থেকে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করে কালীপদ। উস্কো খুস্কো চুলে ক্লান্ত শরীরে বাড়িতে পৌঁছে রাতে কিছু না খেয়েই বিছানা নেয়। বিছানা নেওয়ার পর বমিও করে। রাতে কাঁপুনি দিয়ে জ্বর যেন আর থামতে চায় না। ডাক্তারবাবু পরের দিন এসে বলেন, শরীরের যা হাল হয়েছে কালীপদ, তোমার সুস্থ হতে একটু সময় তো লাগবেই বাবা। বিশ্রাম নাও। 5 দিন পর কালীপদ বিছানা ছেড়ে উঠে বসল। এই ভয়ঙ্কর দুর্যোগে কি দরকার ছিল হ্যাঁ ইলিশ মাছ কেনার? আরে বাবা, তুমি কি জানো না রাতের বেলা ওই মাছ আনতে নেই। রাতে মাছের গন্ধ পেলেই ওনারা ছুটে আসেন। আমি তো ভেবেছিলাম সন্ধ্যের দিকে ফিরে আসবো। মাঝ রাস্তায় এমন দুর্যোগ আসবে তা কে জানতো। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এমন বিপদ যেন কারুর জীবনে কখনো না আসে। কারুর জীবনে না। রাম 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 রাম।